আমি খুলনায় একটি বাসায় ভাড়া থাকতাম। সেই বাসার বাড়িওয়ালা বিদেশে থাকতেন। বাসায় থাকতেন শুধু বাড়িওয়ালার স্ত্রী এবং তার মেয়ে। আমি বাড়িওয়ালার স্ত্রীকে আন্টি বলে ডাকতাম এবং তার মেয়েকে আপু বলে ডাকতাম। তাদের বাসায় ভাড়া থাকতে থাকতে তাদের সঙ্গে আমার একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। আন্টি আমাকে তার ছেলের মতোই দেখতেন। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত ছিল। বাসায় তখন আর কেউ ছিল না। আন্টি আমাকে তাদের বাসায় ডেকে নিলেন এবং বললেন, তুমি খাওয়া দাওয়া করেছ? আমি বললাম, জি আন্টি, খাওয়া দাওয়া করেছি। তারপর আন্টি বললেন, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, চলো না রিয়াদ, আজ আমরা একটু গল্প করি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আন্টি। তারপর বন্ধুরা আন্টি গল্প করতে করতে হঠাৎ বন্ধুরা বাকিটা গল্পই বলছি। আশা করি তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম রিয়াদ। আমি বাংলাদেশের একজন ছেলে। এখনও বিয়ে করিনি, তবে বিয়ের কথা মাঝে মাঝে মনে আসে। কিন্তু ভালো মেয়ে খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা আমার থেকে ভালো কে জানে। যাই হোক, আমি একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করি। সম্প্রতি চাকরির জন্য খুলনায় এসেছি। শহরটা বেশ জমজমাট, তবে একা থাকতে মাঝে মাঝে কষ্ট হয়। মেসি থাকতে ভালো লাগেনি, তাই নিজের জন্য একটি ছোট বাসা খুঁজতে শুরু করলাম। ব্যাচেলর হওয়ার কারণে বাসা পাওয়ার ঝামেলা যে কতটা তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি 3 তলা বাড়ির ছাদের একটি রুম পেলাম। সেখানে একটি বেডরুম, একটি ছোট কিচেন আর একটি টয়লেট ছিল। আমার জন্য একদম ঠিকঠাক। আমি অ্যাডভান্স দিয়ে রুমে উঠে পড়লাম। বাসাটা ছোট হলেও আমার জন্য পারফেক্ট ছিল। এভাবে প্রায় 1 বছর কেটে গেল। দিনগুলো খুব সাধারণভাবেই কাটছিল। কাজ, খাওয়া দাওয়া আর রাতে একটু টিভি দেখা। জীবনটা মোটামুটি স্বাভাবিকই ছিল। একদিন রাত 11টার দিকে হঠাৎ দরজায় টোকা পড়ল। ভাবলাম, এত রাতে কে আসবে? এখানে তো তেমন পরিচিত কেউ নেই। দরজা খুলে দেখি বাড়িওয়ালি শবনম খাতুন দাঁড়িয়ে আছেন। আমি তাকে আন্টি বলে ডাকি। আন্টি একটু উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিলেন। আমি বললাম, আন্টি এত রাতে এসব ঠিক আছে তো? আন্টি একটু দ্বিধার সঙ্গে বললেন, বাবা, একটা সমস্যা হয়েছে, তাই তোমার কাছে এসেছি। আমার মনে হলো বিষয়টা গুরুতর হতে পারে। আমি তাড়াতাড়ি বললাম, কি সমস্যা আন্টি, বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? আন্টি বললেন, বাবা, তুমি তো জানো আমার মেয়ে তানিয়ার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড জ্বর। এই ঝড় বৃষ্টির রাতে আমি একা একা ফার্মেসিতে যেতে পারছি না। তুমি কি ওষুধ এনে দিতে পারবে? আমি আর দেরি না করে বললাম, অবশ্যই আন্টি, চিন্তা করবেন না। বাইরে ঝড় বৃষ্টি হলেও আমি ছাতা নিয়ে দ্রুত ফার্মেসিতে গেলাম। তানিয়ার জন্যে জ্বরের ওষুধ কিনে আনলাম। আন্টির বাসায় গিয়ে ওষুধ দিয়ে এলাম। তানিয়া তখন বিছানায় শুয়ে কাঁপছিল। আন্টি আমাকে বারবার ধন্যবাদ দিলেন। বললেন, তুমি না থাকলে আজ আমি কি করতাম বাবা? আমি হেসে বললাম, আন্টি, এটা তো আমার দায়িত্ব। সেদিন রাতে বাসায় ফিরে মনে একটা ভালো লাগা কাজ করছিল। আন্টির কৃতজ্ঞতার কথাগুলো বারবার মনে পড়ছিল। এই ঘটনার পর থেকে আন্টির সঙ্গে আমার সম্পর্কটা আরও কাছের হয়ে গেল। তিনি আমাকে ছেলের মতো দেখতে শুরু করলেন। এরপর থেকে আন্টি মাঝে মাঝেই আমার খোঁজ খবর নিতেন। কখনো রাতের খাবার নিয়ে চলে আসতেন। বলতেন, তুমি একা থাকো, ভালো খাবার হয় না, এটা নাও, আমি রান্না করেছি। আমি একটু লজ্জা পেয়ে বলতাম, আন্টি এত কষ্ট করেন কেন? তিনি হেসে বলতেন, তুমি আমার ছেলের মতো, তোমার জন্য এটা কোনো কষ্ট নয়। আন্টির এই স্নেহ আমাকে খুব ছুঁয়ে যেত। মনে হতো এই শহরে আমারও যেন একটা পরিবার আছে। একদিন সন্ধ্যায় আন্টি আবার এলেন। এবার তাকে একটু অন্য রকম লাগছিল। হাসি খুশি মুখে বললেন, রিয়াদ, তোমার সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে। আমি বললাম, অবশ্যই আন্টি, বসুন।
আমরা অনেকক্ষণ গল্প করলাম। তিনি তার জীবনের নানা গল্প শোনালেন, কিভাবে তার আর করিম চাচার বিয়ে হয়েছিল, করিম চাচা এখন বিদেশে থাকেন, আর তানিয়ার ছোট বাবার নানা কথা। আমি মন দিয়ে শুনছিলাম, কিন্তু মাঝে মাঝে আন্টির চোখে একটা অদ্ভুত দৃষ্টি লক্ষ্য করলাম, যেন তিনি আমাকে কিছু বোঝাতে চাইছেন। গল্প শেষে আন্টি হঠাৎ বললেন, রিয়াদ, তুমি খুব ভালো ছেলে। আমি চাই তুমি সবসময় আমাদের কাছাকাছি থাকো। আমি হেসে বললাম, আন্টি, আমি তো এখানেই আছি। কিন্তু তার কথার ভেতরে যেন কিছু লুকিয়েছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। রাতে শুতে গিয়ে ভাবছিলাম, আন্টি কি আমাকে কিছু বলতে চাইছিলেন? তার দৃষ্টিতে কেন এমন রহস্য ছিল? ব্যাপারটা আমার মাথায় ঘুরতেই থাকল। আন্টির সেই রহস্যময় দৃষ্টি কিছুতেই মন থেকে যাচ্ছিল না। ঘুমোতে গিয়ে বারবার ভাবছিলাম, তিনি কি আসলেই কিছু বলতে চাইছিলেন, নাকি আমি অযথায় বেশি ভেবে ফেলছি? যাই হোক, আমি ঠিক করলাম এ বিষয়ে বেশি না ভেবে স্বাভাবিকভাবেই চলব। পরের দিন সকালে আমি কাজে বেরোলাম, কিন্তু মনের ভেতরে একটা অস্বস্তি থেকেই গেল। আন্টির কথাগুলো কেন যেন আমার কাছে একেবারে সাধারণ মনে হচ্ছিল না। অফিস থেকে ফিরেই এসে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা বড় বাটি, ভেতরে সুগন্ধি ভাত আর মুরগির কোরমা। আমি একটু অবাক হয়ে বললাম, আন্টি, আবার খাবার? আপনি এত কষ্ট করেন কেন? তিনি হেসে বললেন, আরে বাবা, তুমি একা থাকো, ভালো খাবার না খেলে শরীর খারাপ হয়ে যাবে। এটা তো আমার ছেলের জন্যই রান্না করেছি। তার কথায় আমার মনটা একটু গলে গেল। আমি হাসলাম আর খাবারটা নিয়ে নিলাম। রাতে খাবার খেতে খেতে ভাবছিলাম, আন্টি এত যত্ন করেন কেন? আমি তো শুধুই তাদের ভাড়াটে ছেলে। তবে তার আন্তরিকতা আমাকে সত্যি মুগ্ধ করছিল। খাবারটা এত সুস্বাদু ছিল যে একবারেই পুরোটা শেষ করে ফেললাম। খাওয়া শেষ করে বাটি ধুয়ে আন্টির বাসায় ফেরত দিতে গেলাম। দরজা খুলল তানিয়া। সে তখন একটু দুর্বল দেখাচ্ছিল, তবে জ্বর অনেকটাই কমে গেছে। আমি বললাম, তানিয়া, এখন কেমন আছো তুমি? সে হেসে বলল, অনেক ভালো ভাইয়া, তোমার দেওয়া ওষুধে কাজ হয়েছে। তানিয়ার সঙ্গে এই প্রথম আমার কথা হলো। সে বেশ মিষ্টি আর ভদ্র মেয়ে। রাতে আমি আন্টির বাসায় গেলাম। দরজা খুলল তানিয়া। আমাকে দেখে হেসে বলল, ভাইয়া, এসো, মা তোমার জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢুকে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছেন। টেবিলে কিছু নাস্তা আর চা সাজানো। আমাকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, রিয়াদ বাবা, এসেছ? বসো, একটু গল্প করি। আমি বসলাম, কিন্তু মনে মনে একটু সতর্ক ছিলাম। আন্টির কথার ধরন আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল। আন্টি গল্প শুরু করলেন। বললেন, তুমি তো জানো, আমার স্বামী বছরের বেশিরভাগ সময় বিদেশে থাকেন। আমি আর তানিয়া এখানে একা। তুমি আসার পর আমার মনে হয় আমাদের বাড়িতে যেন একটা নতুন প্রাণ এসেছে। আমি হাসলাম, কিন্তু কিছু বললাম না। তিনি আবার বললেন, রিয়াদ, তুমি কি কখনো ভেবেছ জীবনে একটা পরিবারের গুরুত্ব কতটা? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ আন্টি, পরিবার তো সবার জীবনের মূল শক্তি। আন্টি হঠাৎ একটু থামলেন, তারপর বললেন, আমি চাই তুমি আমাদের পরিবারের কাছাকাছি থাকো। এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, আন্টি, আমি তো আপনাদের খুব কাছেরই মনে করি, কিন্তু আপনি ঠিক কী বলতে চাইছেন? তিনি হেসে বললেন, ধৈর্য ধরো বাবা, সব কিছু সময় হলে বুঝতে পারবে। আমি আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেলাম না। গল্পের মাঝে তানিয়া এসে যোগ দিল। সে বলল, ভাইয়া, তুমি কি জানো, মা তোমার খুব প্রশংসা করে, বলে তুমি খুব ভালো ছেলে। আমি হেসে বললাম,
আন্টি বেশি প্রশংসা করেন, আমি তো সাধারণ মানুষ। তানিয়ার কথাবার্তা ছিল খুব স্বাভাবিক, কিন্তু আন্টির কথার ভেতরে যেন একটা গভীর অর্থ লুকিয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম, আন্টি কি আমাকে সত্যিই কিছু বোঝাতে চাইছেন, নাকি আমি অযথাই বেশি ভাবছি। রাতে বাসায় ফিরে আমি আরও বেশি চিন্তায় পড়ে গেলাম। আন্টির কথাগুলো আমার মাথায় ঘুরছিল। তিনি বারবার পরিবারের অংশ হওয়ার কথা বলছেন, কিন্তু তার মানে কি? আমি কি তাদের পরিবারের কাছাকাছি থাকার জন্য যথেষ্ট নির্ভরযোগ্য, নাকি আন্টির আরও কোনো উদ্দেশ্য আছে? আমার মন বলছিল এর পেছনে কিছু একটা আছে। আমি ঠিক করলাম আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলতে হবে। ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমার মনে একটা প্রশ্ন জাগল, তানিয়া কি এই রহস্যের সঙ্গে জড়িত? তার স্বাভাবিক আচরণের পেছনে কি কিছু লুকিয়ে আছে? সব কিছু যেন ধোঁয়াশার মতো লাগছিল। আমি ঠিক করলাম পরের দিন তানিয়ার সঙ্গে একটু কথা বলে দেখব। আন্টির রহস্যময় কথাবার্তা আমাকে রাতে ঠিকমতো ঘুমোতেও দিচ্ছিল না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই রহস্যের কোনো অংশে তানিয়ার ভূমিকা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করব। পরের দিন সকালে কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার একটা সুযোগ খুঁজলাম। ভাগ্যক্রমে রুম থেকে বের হতেই দেখি তানিয়া বারান্দায় দাঁড়িয়ে ফোন নিয়ে কিছু করছে। আমি তার কাছে গিয়ে বললাম, তানিয়া, কেমন আছো? সে হেসে বলল, ভাইয়া, আমি এখন অনেক ভালো। তুমি তো আমার জন্য ওষুধ এনে দিয়েছিলে, তাই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তার কথায় আমার মনটা একটু হালকা হলো। আমি বললাম, তোমার মা আমার জন্য অনেক কিছু করেন, মাঝে মাঝে আমার লজ্জা লাগে। তানিয়া হাসল। তারপর বলল, মা তো তোমাকে খুব পছন্দ করে, বলে তুমি খুব দায়িত্বশীল আর ভালো মানুষ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই প্রশংসার পেছনে কি কিছু লুকিয়ে আছে। একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলাম, তানিয়া, আন্টি মাঝে মাঝে আমার সঙ্গে এমন কিছু কথা বলেন যেগুলো আমি ঠিক বুঝতে পারি না। তুমি কি কিছু জানো? তানিয়া একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর হেসে বলল, ভাইয়া, মা একটু রহস্যময় কথা বলতে ভালোবাসে। তবে তুমি চিন্তা করো না, মার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথা শুনে আমার মনটা আরও অস্থির হয়ে গেল। তানিয়া কি কিছু লুকোচ্ছে, নাকি সত্যি কিছু জানে না? কাজে যাওয়ার পথে এসব কথাই ভাবছিলাম। যদি তানিয়ার কথা সত্যি হয়, তাহলে আন্টির এই রহস্যময় আচরণের কারণ কি? নাকি আমি নিজেই বেশি ভেবে ফেলছি? কাজের ফাঁথা নাবার মন বারবার আন্টির কথার দিকে চলে যাচ্ছিল। তিনি কেন বারবার আমাকে পরিবারের অংশ হওয়ার কথা বলছেন? এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা আছে, নাকি এটা শুধু তার স্নেহের প্রকাশ? আমি ঠিক করলাম আজ রাতে আন্টির সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলবো। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা ছোট্ট প্যাকেট। আমি বললাম, আন্টি, আন্টি আবার এসেছেন, কি হয়েছে? তিনি হেসে বললেন, কিছু হয়নি বাবা, এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। আমি প্যাকেটটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর মাফলার। আন্টি বললেন, শীত আসছে, এটা তোমার কাজে লাগবে। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারের পেছনেও কি কোনো উদ্দেশ্য আছে? আন্টি আমাকে ভেতরে বসতে বললে আমি সাহস করে বললাম, আন্টি, আপনি আমার জন্য এত কিছু করেন, আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু আপনার কথায় মাঝে মাঝে আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন, যেটা আমি ঠিক বুঝতে পারছি না। আন্টি একটু হাসলেন, তারপর বললেন, রিয়াদ, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে পরিষ্কার হয়। আমি শুধু চাই তুমি আমাদের ওপর ভরসা রাখো। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। তানিয়া কি সত্যিই কিছু জানে না, নাকি সবটাই আমার ভুল বোঝাবুঝি? কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। আন্টির কথাগুলো স্নেহময় হলেও
তার পেছনে যেন কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম পরবর্তী কথাবার্তায় আরও মনোযোগী হব। কাজের ফাঁকে আমার মন বারবার সেই রাতের কথার দিকে চলে যাচ্ছিল, যখন আন্টি বলেছিলেন সব কিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয়। কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা ছোট্ট বাক্স। আমি বললাম, আন্টি, আপনি আবার কি নিয়ে এসেছেন? তিনি বললেন, এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। বাবা, খুলে দেখো। আমি বাক্সটা খুলে দেখি ভেতরে একটা সুন্দর কলম। আমি বললাম, আন্টি, আপনি এত কিছু করেন কেন? আমি তো এমনিতেই আপনাদের খুব কাছের মনে করি। তিনি বললেন, এটা আমার মনের ইচ্ছে, তুমি আমার ছেলের মতো। আমি সাহস করে বললাম, আন্টি, আপনি বারবার আমাকে পরিবারের কাছাকাছি থাকার কথা বলেন। আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আন্টি একটু থামলেন, তারপর হেসে বললেন, রিয়াদ, তুমি খুব অধৈর্য। আমি শুধু চাই তুমি আমাদের সঙ্গে আরও কাছাকাছি থাকো। তার কথার মধ্যে আবার সেই রহস্যময় ছোঁয়া। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম এই উপহার দেওয়া কথার ভেতরের রহস্য, সবকিছুর পেছনে কি আছে। মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু সরাসরি বলছেন না। তানিয়ার কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে এই রহস্য কেন? রাতে শুয়ে আমার মনে প্রশ্ন জাগল, আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব। পরের দিন সকালে কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে বই পড়ছিল। আমি বললাম, তানিয়া, একটু কথা বলা যায়? সে হেসে বলল, অবশ্যই ভাইয়া, কি কথা? আমি একটু দ্বিধা করে বললাম, তোমার মা আমার সঙ্গে খুব রহস্যময় কথা বলেন। বারবার বলেন যেন আমি তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? তানিয়া একটু চুপ করে থাকল। তারপর বলল, ভাইয়া, মা তোমাকে খুব ভালোবাসে। তিনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি ঠিক জানি না। তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বললে ভালো বুঝতে পারবে। তার কথায় আমার সন্দেহ কমল না, বরং আরও বেড়ে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা ছোট্ট ব্যাগ। আমি বললাম, আন্টি, আপনি আবার কি নিয়ে এসেছেন? তিনি বললেন, এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার। বাবা, পরে দেখো, তোমার গায়ে ভালো মানাবে। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম এই উপহারের ধারাবাহিকতা কেন। আমি সাহস করে বললাম, আন্টি, আপনি আমার জন্য এত কিছু করেন, আমি সত্যি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনি কিছু বলতে চান। দয়া করে একটু পরিষ্কার করে বলুন। আন্টি একটু হাসলেন, তারপর বললেন, রিয়াদ, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়। আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। তানিয়াকে সত্যি কিছু জানে না, নাকি সবটাই আমার ভুল বোঝাবুঝি? কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। আন্টির কথাগুলো স্নেহময় হলেও তার পেছনে যেন কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম পরবর্তী কথাবার্তায় আরও মনোযোগী হব। কাজের ফাঁকে আমার মন বারবার সেই রাতের কথার দিকে চলে যাচ্ছিল, যখন আন্টি বলেছিলেন সব কিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয়। কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম এই উপহার দেওয়া কথার ভেতরের রহস্য, সব কিছুর পেছনে কি আছে। মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু সরাসরি বলছেন না। তানিয়ার কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে এই রহস্য কেন? রাতে শুয়ে আমার মনে প্রশ্ন জাগল,
আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব। পরের দিন সকালে কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে বই পড়ছিল। আমি বললাম, তানিয়া, একটু কথা বলা যায়? সে হেসে বলল, অবশ্যই ভাইয়া, কি কথা? আমি একটু দ্বিধা করে বললাম, তোমার মা আমার সঙ্গে খুব রহস্যময় কথা বলেন। বারবার বলেন যেন আমি তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? একটু চুপ করে থাকল। তারপর বলল, ভাইয়া, মা তোমাকে খুব ভালোবাসে। তিনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি ঠিক জানি না। তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বললেই ভালো বুঝতে পারবে। তার কথায় আমার সন্দেহ কমল না, বরং আরও বেড়ে গেল। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি আন্টি আবার আমার রুমের সামনে দাঁড়িয়ে। এবার তার হাতে একটা ছোট্ট ব্যাগ। আমি বললাম, আন্টি, আপনি আবার কি নিয়ে এসেছেন? তিনি বললেন, এটা তোমার জন্য একটা ছোট্ট উপহার বাবা। পরে দেখো, তোমার গায়ে ভালো মানাবে। আমি ধন্যবাদ দিলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম, এই উপহারের ধারাবাহিকতা কেন? আমি সাহস করে বললাম, আন্টি, আপনি আমার জন্য এত কিছু করেন। আমি সত্যিই কৃতজ্ঞ, কিন্তু আমার মনে হয় আপনি কিছু বলতে চান। দয়া করে একটু পরিষ্কার করে বলুন। আন্টি একটু হাসলেন, তারপর বললেন, রিয়াদ, তুমি খুব বুদ্ধিমান, কিন্তু কিছু জিনিস সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়। আমি শুধু চাই তুমি আমাদের উপর ভরসা রাখো। তার কথা শুনে আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। তানিয়া কি সত্যিই কিছু জানে না, নাকি সবটাই আমার ভুল বোঝাবুঝি? কাজে যাওয়ার পথে আমি ভাবছিলাম, এই রহস্যের সমাধান করতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। আন্টির কথাগুলো স্নেহময় হলেও তার পেছনে যেন কোনো বড় উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম, পরবর্তী কথাবার্তায় আরও মনোযোগী হব। কাজের ফাঁকে আমার মন বারবার সেই রাতের কথার দিকে চলে যাচ্ছিল, যখন আন্টি বলেছিলেন সব কিছু সময়ের সঙ্গে পরিষ্কার হয়। কিন্তু আমি আর অপেক্ষা করতে চাইছিলাম না। বাসায় ফিরে আমি ভাবতে লাগলাম, এই উপহার দেওয়া কথার ভেতরের রহস্য, সব কিছুর পেছনে কী আছে। মনে হচ্ছিল তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু সরাসরি বলছেন না। তানিয়ার কথাও মনে পড়ছিল। সে বলেছিল আন্টির মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে এই রহস্য কেন? রাতে শুয়ে আমার মনে প্রশ্ন জাগল, আন্টি কি আমার ধৈর্য পরীক্ষা করছেন, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা আছে? মন বলছিল এই রহস্যের উত্তর খুব শিগগিরই পাব। পরের দিন সকালে কাজে যাওয়ার আগে তানিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পেলাম। সে বারান্দায় বসে বই পড়ছিল। আমি বললাম, তানিয়া, একটু কথা বলা যায়? সে হেসে বলল, অবশ্যই ভাইয়া, কি কথা? আমি একটু দ্বিধা করে বললাম, তোমার মা আমার সঙ্গে খুব রহস্যময় কথা বলেন। বারবার বলেন যেন আমি তাদের পরিবারের কাছাকাছি থাকি। তুমি কি জানো এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে? তানিয়া একটু চুপ করে থাকল, তারপর বলল, ভাইয়া, মা তোমাকে খুব ভালোবাসে। তিনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি ঠিক জানি না। তুমি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বললেই ভালো বুঝতে পারবে। তার কথায় আমার সন্দেহ কমল না, বরং আরও বেড়ে গেল।